আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকলকে আমার চ্যানেল স্ক্র্যাচ বাই প্রাপ্তিতে স্বাগতম। আজকে আম্মু তেহারি রান্না করবে। আম্মু সবকিছুই করে দিয়েছে, আমি শুধু নাড়ানাড়ি করেছি। যাই হোক, তেহারি রান্নার জন্য প্রথমে তো দেখলেন বাদাম ভিজিয়ে রেখেছিলাম, জয়ফল জয়ত্রী ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কয়টা মশলায় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখানে মশলার মধ্যে বাদাম, জয়ফল জয়ত্রী, যেটা পোস্ত দানা, দুধ, রসুন, আদা এবং কাঁচামরিচ, বিশেষত কাঁচামরিচ। তেহারি রান্নায় কিন্তু কেউ শুকনা মরিচের গুঁড়া অতটা ব্যবহার করে না। এটাতে যতটা ঝাল হবে সব কিছুই গোলমরিচ এবং কাঁচামরিচের ঝাঁঝ হবে, এবং সরিষার তেলের ঝাঁঝটা হবে। এটাতে কিন্তু শুকনা মরিচ ব্যবহার না করাই ভালো, বিশেষত তেহারিতে। যাই হোক, ওগুলো ব্লেন্ড করা হলে আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তার মধ্যে সেই ব্লেন্ডার করা মশলাগুলা, তার মধ্যে টক দই, লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আজকে তেহারি রান্নায় কিন্তু আমি অন্য কোনো সয়াবিন তেল বা অন্য যে কোনো অলিভ অয়েল কোনো কিছুই ব্যবহার করি নাই। পুরো রান্নাটাতেই আমি সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করেছি। যাই হোক, এখানে মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম। এই মাংসটা এভাবে মাখানো অবস্থায় আমি প্রায় 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইদিকে আম্মু চুলায় পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছে। আজকের চিন্তা করেছিলাম পুরো রান্নাটাই হয়তো বা চুলাতেই করব, মাটির চুলাতেই, কিন্তু আসলে এখানে ভিউ ভালো আসছে না বলে আমি আবার গ্যাসের চুলায় রান্নাঘরের মধ্যে নিয়ে গিয়েছিলাম। যে দেখতে পাচ্ছেন কিরকম কালার আসছে। এখানে আসলে নতুন করে দেখানোর কিছু নাই, সব মশলাপাতি তো দেওয়াই। এখন এটা শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা। আর আমার কাছে মনে হয় তেহারি রান্নার গোশতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যেহেতু এর মাংসগুলো অনেক ছোট ছোট করে পিস করা হয়ে থাকে। আর একটু আগে যেটা দেখলেন, আমি সামান্য চিনি এবং আমাদের বাসায় গরম মশলার গুঁড়া যেটা ব্যবহার করা হয় মাংসে, সেই মাংসের মশলাটাই দিয়ে দিলাম। এদিকে আমি তেহারির জন্য আলু ভেজে নিচ্ছি। আলুতেও লবণ আর শুকনো মরিচের গুঁড়া হালকা একটু দিয়ে ভেজে নিয়েছি। এবার ওই একই চুলায় আমি এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংসর কিন্তু আমার প্রায় 80% রান্না হয়ে গিয়েছে। মাংসের মধ্যে আলু দিয়ে এখন শুধু একটু নেড়ে চেড়ে নিব। আলুটা ভাজা ভাজা করতে করতে, আলুটার সাইজ যেহেতু ছোট ছিল, একদমই সেদ্ধ হয়ে যাওয়ারই কথা এতক্ষণে। আর সেদ্ধ না হলেও সমস্যা নাই, এরপরে যখন পানি দেওয়া হবে চাউলের সাথে তখন সেদ্ধ হয়ে যাবে। কালারটা খুবই সুন্দর আসছে। এখানে আমি আবার 1 পিস মাংস উঠিয়ে নিয়েছিলাম দেখার জন্য যে মাংসটা সেদ্ধ হয়েছে নাকি। মাংসের কালারটা দেখছেন? এটা কিন্তু সরিষার তেলের কালারের জন্য এরকম আসছে, কারণ এখানে যেহেতু শুকনা মরিচের গুঁড়া বা অন্য কোনো মশলা ব্যবহার করি নাই, ওই তেলের কারণে এবং বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তার পেঁয়াজ দেওয়ার কারণে এই কালারটা এরকম সুন্দর আসলো। এখন আমি বড় পাতিলে সব রকম গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ না ভেজে যে বেরেস্তা করে রেখেছিলেন সেই বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। তারপরেও আমি একটু পেঁয়াজই ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম। আমি 3 কেজি মাংসের জন্য 2.5 কেজি পরিমাণ চাউল ব্যবহার করেছি। মানে বাচ্চা কাচ্চার ঘর তো একটু গোশত বেশি না হলে ভালো লাগে না। তাছাড়া বাচ্চা কাচ্চার ঘর বলে না, যে কোনো বিরিয়ানিতে যত বেশি মাংস হয় তত বেশি ভালো। এখানে যদি 2.5 কেজি চাউলে আমি 4 কেজি পরিমাণ গোশত ব্যবহার করতাম, আমার কাছে মনে হয় সেটা আরও বেশি স্বাদের হতো। যাই হোক, এখানে চালটা ভালো করে আমি ঝুরা ঝুরা করে ভেজে নিচ্ছি। চাল যত সুন্দর করে ভাজা হবে, রান্না করার পর ভাতগুলা তত বেশি ঝুরঝুরা হবে। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। অনেকেই কি করে, চালটা আগের থেকে সেদ্ধ করে নেয়। তবে এরকম বিরিয়ানি বা তেহারি রান্না করতে গেলে চালটা আগের থেকে সেদ্ধ করে নিলে আসলে ভালো লাগে না, চালটা একটু পানসা মতো লাগে। জানি না, আমার এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমি বলতে পারছি না, আমার কাছে এটাই মনে হয়। এবার এই যে চাউলের মধ্যে আমি এর মাঝখানে একটা বাদাম এবং ওটাকে কি বলে, কিশমিশ বাটা ব্যবহার করেছিলাম। এটা হয়তো বা খেয়াল করেছেন। আর এই যে আমি মাংসটা চালের সাথে ভালো করে মিক্স করে দিয়ে তার মধ্যে গুঁড়া দুধ ব্যবহার করলাম। আর যে কোনো বিরিয়ানি তেহারি যেটাই বলেন, রান্নাতে যদি গুঁড়া দুধটা বা দুধের পরিমাণ আপনি যত বেশি দিবেন, আমার কাছে মনে হয় স্বাদ তত বেশি হয়।
আর এখন আমি এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। যে হাঁড়িতে আমি গোশত রান্না করেছিলাম সেই হাঁড়িটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। অনেকগুলো মশলা লেগে থাকে হাঁড়ির গায়ে, এজন্য আর কি ওই হাঁড়িটা ভালো করে ধুয়ে সেই পানিটাই ব্যবহার করলাম আমি। এখন আর কিছুই করার নাই, এর মধ্যে আমি আরও কিছু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম মাঝখানে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। আর এই যে দেখেন বলক যখন উঠে গিয়েছে তেহারির, তখন আমি জালটা বন্ধ করে দিয়েছিলাম। মানে এই যে পরিমাণ পানি আছে সেই পানিতেই চাউলটা টেনে নিবে, হ্যাঁ মানে চাউলেই পানিটা টেনে নিবে। এই যে দেখেন চুলা বন্ধ থাকা সত্ত্বেও আমার কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না তাই না? আপনারা এভাবে একবার করে দেখবেন, হবে। আর এই পর্যায়ে আমি কি করব, এই যে নিচের দিকে সামান্য পানি আছে, এই জন্য 10 থেকে 15 মিনিট আমি যে আপনারা কোনো মোটা পাতিল বা কোনো মোটা প্যানের উপরে হাঁড়ির পাতিলটা বসিয়ে দিবেন। আমি সেই ক্লিপটাও নিই নাই, এখানে দেখি অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। দিয়ে 10 থেকে 15 মিনিট মতো একদম লো আঁচে দিয়ে রাখবেন, তাহলে বিরিয়ানির নিচে একটু পানি পানি ভাব থাকলে সে পানিটা টেনে নিবে। আর এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, ঘি না দিলেও হয়। মানে তেহারি এমনই একটা খাবার, এখানে খুব অল্প মশলা ব্যবহার করে আপনি তেহারি রান্না করে ফেলতে পারবেন। শুধু খেয়াল রাখবেন যাতে আপনি কোনো শুকনা মরিচ ব্যবহার না করেন বা সয়াবিন তেল ব্যবহার না করেন। চেষ্টা করবেন পুরোটাই সরিষার তেলে রান্না করতে এবং কাঁচামরিচে রান্না করতে, এমনিতেই তেহারি স্বাদ হবে। খুব কম মশলায় আমি ব্যবহার করেছি আজকে তেহারিতে, কিন্তু আপনারা দেখেন কালার দেখলেই হয়তো বা বুঝতে পারবেন খুবই ঝরঝরা হয়েছে। এটা কিন্তু বিরিয়ানি না, এটা তেহারি। তেহারির মতো করে রান্না করেছি আমি। আসলে এভাবেই রান্না করি, এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক একজনের টেস্ট বাড এক এক রকম। তো এখানে জাজ করার মতো কিছু নাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন, হ্যাঁ, কারণ কমেন্ট না করলে আমি বুঝি না যে আসলে কি আমি এমনি এমনি ভিডিও করছি নাকি কারো কাছে ভালো লাগছে। যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখানে ভিডিও ক্লিপটা অতটা ভালো হয়নি বা কালার কন্ট্রাস্ট ততটা ভালো হয়নি। ধন্যবাদ সকলকে।